আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন সবাই। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ফ্রেন্ডদের একটু সবাই মেনশন করে দেন। জি, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন, ঠিক আছে? যে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুরু হয়েছে। যারা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে পাশ ফেলে অবস্থায় আছেন বা একটু টেনশনে আছেন কি করবেন, এই ক্লাসটা একদম ডেডিকেটেডলি তাদের জন্য। একদম কোনো রকম কোনো দুশ্চিন্তা ছাড়া ক্লাসটা করা শুরু করেন। খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম যদি না থাকে তাইলে জাস্ট খালি দেখেন ক্লাসটা, তাও আই হোপ ফায়দা হবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই অবশ্যই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেবেন। এটা খুবই কষ্ট লাগে যে আপনারা কিন্তু ফ্রেন্ডদের মেনশন দেন না। শুধু একা জান্নাতে গেলে হবে না, সবাইকে নিয়ে যাইতে হবে। লাইফে ভালো কিছু করলে একা করলে হবে না, সবাই নিয়ে করতে হবে। এইটাই নিয়ম এবং এটার ভিতরেই সফলতা, ঠিক আছে? একা একা করলাম, একা একা খাইলাম, একা একা ভালো থাকলাম, এটার ভালো থাকা বলে না, ঠিক আছে? আচ্ছা, তো সবাইকে একটু মেনশন দিয়ে দেন সবাই, কেমন? আচ্ছা আসেন, শেয়ার টেয়ার দেওয়ার দরকার নেই। আমরা ছোট চ্যানেল, আমাদের ভিডিও শেয়ার দিতে আসলে এটা কেমন আনইজি ফিল করেন, এবং আনইজি ফিল করা স্বাভাবিক। তবে কোনো একদিন আপনারা আমাদের নিয়ে প্রাউড করবেন, বিকজ আমরা ততটুকু হার্ডওয়ার্ক করতেছি ইনশাল্লাহ। তো আসেন, মাত্র একটি ক্লাসে সহজে 10টি নাম্বার, অধ্যায় 7। এখন এই অধ্যায় 7-এর নাম শুনলে অনেকের কিন্তু গায়ে জ্বর চলে আসে যে স্যার সপ্তম অধ্যায় তো বিশাল কঠিন একটা অধ্যায়, আমরা তো এটা স্যার এটা তো আমরা পারি না। তো দেখেন, ওই অধ্যায়ের কিন্তু একটা ছোট্ট অংশ আছে, অংশটার নাম হলো বেতন ও মজুরি বিবরণী। এবং এই বেতন ও মজুরি বিবরণী থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন পরীক্ষায় আসে, প্রতি বছর, এটা কোনো বছর মিস নাই, এই বেতন ও মজুরি বিবরণী। সুতরাং এই বছর যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু এই অধ্যায় থেকে 10 নম্বরের একটা প্রশ্ন থাকবে। কয় নম্বরের? 10 নম্বর। এটার থেকে একদম নিশ্চিত 10 নম্বরের একটা প্রশ্ন আপনারা পরীক্ষার হলে গেলে কমন পাবেনই পাবেন, কেমন? একদম 100% নিশ্চিত থাকেন। এখন এই বেতন ও মজুরি বিবরণী আপনারা অনেকে হইতে পারে যে না স্যার আমরা এই বেতন ও মজুরি অনেক ভালো পারি, আবার কেউ কেউ আসতে পারে হইতে পারে যে না এটা ভুলে গেছে, অনেক আগে করছি, তো চলেন আমরা এটা রিভাইজও দিয়ে দিব। এটা হচ্ছে ক দাগের একটা সাজেশন। আপনাদের সবগুলো যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এটা হচ্ছে এগুলো পড়লে ক দাগের বাইরে আর পড়া লাগবে না। এগুলো আপনারা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারেন। এরপরে লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ক দাগের 100% কমন উপযোগী সাজেশন, ঠিক আছে? এগুলো পড়লেই হবে। তো যাই হোক, আমাদের মূল টপিক বলি। এই যে আমাদের যে উৎপাদন ব্যয়, কেমন? এই যে উৎপাদন ব্যয়, এই অধ্যায়ে কিন্তু দুইটা অংশ। একটা অংশ হচ্ছে এই যে উৎপাদন ব্যয়ের একটা অংশ এইটা, আর একটা অংশ হচ্ছে এই যে বেতন ও মজুরির একটা অংশ, কেমন? আচ্ছা, এখন এটা হলো উৎপাদন অংশ, ঠিক আছে? এটা হলো কি অংশ? উৎপাদন বিবরণীর যে অংশ, ঠিক আছে? উৎপাদন, আপনারা যারা উৎপাদন বিবরণী করবেন আপনাদের জন্য 100% কমন উপযোগী সাজেশন হলো এইটা। এইটার করলে এখানে যে প্রশ্নগুলো আছে কক্ষতে, এগুলো করলে আর আপনার কিছু করা লাগবে না, ঠিক আছে? এগুলো করলেই আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আর এই হচ্ছে হলো আজকের অধ্যায় বা আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো, এইটা সেটা, এটা হলো বেতন ও মজুরির অংশ, ঠিক আছে? এটা হলো বেতন ও মজুরির অংশ, ঠিক আছে? এখন এই বেতন ও মজুরি থেকে আমরা সহজে 10টা নাম্বার তুলতে পারি। তো দেখেন এখানে কদাগে কি বলছে, কদাগে মাত্র 2টা প্রশ্ন দিছে। দেখেন এত শর্ট সাজেশন কেউ দিছে কিনা বা দেয় কিনা আমার জানা নাই। দেখেন কি বলছে, ওভারটাইম মজুরি, একটা কি বলছে ওভারটাইম মজুরি। এই ওভারটাইম মজুরি এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। বিনা বেতনে ছুটি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। যদি ওভারটাইম মজুরি নির্ণয় করতে না বলে কদাগে, অবশ্যই বিনা বেতনে ছুটি এটা নির্ণয় করতে বলবে। খদাগে আসে হচ্ছে বেতন ও মজুরি বিবরণী, বেতন ও মজুরি বিবরণী। কিংবা এই বেতন ও মজুরি বিবরণী না দিয়ে অনেক সময় বেতন ও মজুরি বিবরণী মানে কি, মোট উপার্জন থেকে মোট কর্তনগুলোকে বিয়োগ করতে হয়। একদম সোজা কথা, কি
মোট উপার্জন থেকে মোট কর্তনটাকে বিয়োগ করলে আমরা কি পাই? এই বেতন ও মজুরি বিবরণী। আমি আবার বলছি, মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিলে আমরা কি পাই? বেতন ও মজুরি বিবরণী। এখন প্রশ্নে তোমাকে আলাদাভাবে কিন্তু অনেক সময় বলতে পারে যে তোমরা মোট উপার্জন নির্ণয় করো। হ্যাঁ, মোট উপার্জন নির্ণয় করো, ঠিক আছে। মোট উপার্জন যদি নির্ণয় করতে বলে, বা মোট উপার্জন বা মোট বেতন একই কথা, ঠিক আছে। মোট উপার্জন বা মোট বেতন একই কথা। যদি মোট উপার্জন নির্ণয় করতে বলে তখন তোমরা মোট উপার্জনটা মানে যতগুলো উপার্জন থাকে সেই উপার্জনগুলো যোগ দিবা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার কোনগুলো উপার্জন, সেই উপার্জনগুলো আমরা একটু পরে বুঝাই দিচ্ছি। এরপরে দেখো এখানে মোট কর্তনের কথা হবে। কি হবে? মোট কর্তন। অঙ্কে যে কর্তনগুলো থাকে অনেক সময় প্রশ্নে বলতে পারে যে কর্তন সমূহ নির্ণয় করো, তখন তোমরা ওই কর্তনগুলোকে যোগ দিয়ে দিবা। এবার গদাগে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে হলো বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা। এই যে জাবেদাটা তোমরা অনেকে মনে করো যে স্যার এই অধ্যায় তো খুবই মানে সহজ, খালি উপার্জন আর কর্তনগুলো চিনলেই হয়। কিন্তু যা দেখবা 4 মার্কের জন্য এই একটা জাবেদা দিছে, এবং এটা কোনো না কোনো বোর্ডে 2025 সালে আসবেই, গ্যারান্টেড। এখন তোমরা এই বেতন ও মজুরি সংক্রান্ত যে জাবেদাটা, এই জাবেদাটা যদি না করে পরীক্ষা হলে যাও, তখন যাই কিন্তু দেখবা এই 4 মার্কের উত্তর করতে পারতেছে না। তো আমি এটা তোমাদের বেসিক সহ বুঝাই দিচ্ছি, কেমন? তাহলে ক দাগে কি পাইলাম? হয় আসবে ওভারটাইম মজুরি, তা না হলে আসবে বিনা বেতনে ছুটি। এটা এই দুইটার একটা পাবা ক দাগে। আর খ দাগে কি আসতে পারে? বেতন ও মজুরি বিবরণী আসতে পারে, কিংবা আসতে পারে হচ্ছে মোট উপার্জন বা মোট কর্তন নির্ণয় করো। আর গদাগে কি আসতে পারে? গদাগে আসতে পারে বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা নির্ণয় করো, কেমন? আচ্ছা চলো এবার আমরা একটু বেসিক অল্প একটু আলোচনা করি। এখানে আমরা বেশি কিছুই লিখি নেই, ছোট্ট কিছু জিনিস লিখছি। দেখো বেতন ও মজুরি বিবরণী। তো দেখো এই যে মজুরিটা, এই মজুরিটা দেওয়া হয় কাদের? কর্মচারীদের। কাদের মজুরি দেওয়া হয়? কর্মচারীদের। এবং এই মজুরি দেওয়া হয় হচ্ছে দৈনিক এবং সাপ্তাহিক ভিত্তিতে। দৈনিক এবং সাপ্তাহিক হয়। দৈনিক মানে কি? প্রতিদিন এই মজুরিটা দেওয়া হয়, মানে সারাদিন একটা লোক কাজ করবে, দিনের শেষে তাকে যে একটা টাকা দেওয়া হবে মজুরি। তাহলে এই মজুরিটা কি? দিনের শেষে দেওয়া হয়, মানে দৈনিক, প্রত্যেক দিন দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন বেতন। এই বেতন দেওয়া হয় কাদের? বেতন দেওয়া হয় হলো কর্মকর্তাদের। এই কর্মকর্তাদের বেতনটা দেওয়া হয় কখন? মাসিক ভিত্তিতে, মানে 1 মাস কাজ করে 1 মাসের পরে যে তাদের বেতন দেওয়া হয়। তাহলে এই কর্মচারী কারা? যারা হচ্ছে মজুরি পায় তাদেরকে কি হয়? তাদেরকে কি দেয়? মানে তাদেরকে বলা হয় কর্মচারী। আর যারা কর্মকর্তা তারা কি পায়? বেতন পায়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এই কর্মচারী ও কর্মকর্তার ভিতর পার্থক্য কি? তো এই কর্মচারী হলো মনে করো যারা তোমার ঠিক আছে, যারা তোমার ব্যবসায় মনে করো কি বলো এটারে, তোমার যে বিজনেস বা তোমার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যারা কায়িক শ্রম দেয়, মানে শারীরিক শ্রম দেয়। আমি যদি একটু লিখে দেই, তোমাদের প্রতিষ্ঠানে যারা কি দেয়? শারীরিক শ্রম দেয়, ঠিক আছে। শারীরিক বানান ভুল গেছে, শারীরিক ভাবে আমি নিজেই অসুস্থ, এই জন্য শারীরিক বানান ভুল যাচ্ছে। যারা শারীরিক শ্রম দেয় তারা পায় হচ্ছে মজুরি, আর যারা মানসিক শ্রম দেয়, কি দেয়? মানসিক শ্রম দেন, তারা পায় কি? বেতন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারো। আর এইখানে তোমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হলো নিট প্রদেয় মজুরি বা বেতন। এই জিনিসটা একটু মাথায় রেখো তোমরা, ঠিক আছে। আমি একটু স্টার দিয়ে দিচ্ছি, এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। নিট প্রদেয় মজুরি বা বেতন, প্রশ্নে যদি তোমাকে এভাবে বলে নিট প্রদেয় মজুরি বা বেতন নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা কি করবা? মোট উপার্জন থেকে মোট কর্তনটাকে বিয়োগ করবা। মোট উপার্জন থেকে মোট কর্তনটাকে জাস্ট খালি বিয়োগ করবা। তাহলে কি বললাম? আবার বলতেছি, নিট প্রদেয় মজুরি বা বেতন, এটার মানে হচ্ছে মোট উপার্জন বিয়োগ মোট কর্তন, কেমন? আচ্ছা, এখন তোমাদের একটা অলরেডি প্রশ্ন চলে আসছে মনে, যে স্যার কোনগুলো উপার্জন কোনগুলো কর্তন? তো দেখো এইখানে আমি এই যে স্লাইডটা দিছি, এই স্লাইডটা যদি কেউ একটু মাথায় রাখতে পারে, এই যে এইখানে যে জিনিসগুলো আছে 100% শিওর থাকো, এটা 100% তুমি লিখে নাও, যে অধ্যায় থেকে তুমি 10 নাম্বার তুলতে পারবা, ঠিক আছে? 10 মার্কস, 100% তুমি 10 নাম্বার তুলতে পারবে, এটা একদম গ্যারান্টেড। কেউ যদি উপার্জন আর কর্তনগুলো চিনতে পারে, সে একদম 100% এই অধ্যায় থেকে 10 নাম্বার তুলতে পারবে। তো এই পাশে দেখো, এই পাশটাতে আমরা উপার্জনগুলো লিখে রেখেছি এবং এই পাশটাতে আমরা কর্তনগুলোকে লিখে রাখছি, কেমন? তো দেখো আমরা একটু ডিভাইডেড যদি করার চেষ্টা করি, একটু ডিভাইডেড করে দিই।
খেয়াল করো, উপার্জন মানে কি? একজন শ্রমিক যখন কাজ করে যে যে উৎস থেকে সে টাকা পায় সেটা হলো উপার্জন। আর কর্তন কি? টাকা কেটে নেওয়া। তুমি একটা বেতন পাইছো, ওই বেতন থেকে যে যে কারণে টাকাগুলো কেটে নেওয়া হবে বা যে যে যৌক্তিক কারণে টাকাগুলো কাটা হবে সেগুলো হচ্ছে হলো কর্তন। এখন উপার্জনের ভিতর অবশ্যই প্রথমে আসবে কি? মূল মজুরি বা বেতন। মূল মজুরি বা বেতন। মূল মজুরি বা বেতন তো এটা থাকবে, এটা আমাদের জন্য কি? উপার্জন। আমরা মজুরি পেলে বা বেতন পেলে আমাদের কি হয়? আয় হয়। আয় কি? একটা উপার্জন। ওভারটাইম, কেউ যদি 48 ঘন্টার বেশি টাইম কোথাও দেয়, মানে বেশি সময় দেয়, একটা দৈনিক একজন বাংলাদেশের শ্রম আইনে একটা লোক শ্রম দিবে হচ্ছে 8 ঘন্টা। এখন কেউ যদি 8 ঘন্টার বেশি সময় দেয়, যতটুকু বেশি সময় দেবে ততটুকু হচ্ছে হলো ওভারটাইম। তো এই ওভারটাইম বাবদ কিন্তু তাকে সাধারণত মূল মজুরির থেকে বেশি টাকা মজুরি দেওয়া হয়। কেমন? আচ্ছা, এবার আসো বাড়ি ভাড়া ভাতা, হ্যাঁ, তারপর যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা। এই মহার্ঘ ভাতাটা একটু মনে রেখো, ঠিক আছে? এই মহার্ঘ ভাতাটা হচ্ছে হলো তোমার হচ্ছে হলো জীবনযাত্রার যে ব্যয়, এই ব্যয়টা যখন বেড়ে যায়, জীবনযাত্রার যে ব্যয়, লাইফস্টাইল যে কস্ট থাকে, যে ধরো একটা লোক স্বাভাবিকভাবে যখন তার যে অল্প বেতন, স্বল্প বেতন, এই স্বল্প বেতন থেকে তার যে স্বাভাবিক যে মানে খরচপাতি বা স্বাভাবিক তার সংসার চালাতে যে খরচটা হয়, সেই খরচটা যদি সে করতে না পারে, তখন কি হয়? তাকে ওই সাময়িক সময়ের জন্য তার প্রতিষ্ঠান থেকে একটা ভাতা দেওয়া হয়, ওইটাকে বলা হয় মহার্ঘ ভাতা। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই যে স্টার দিয়ে দিছি, একটু মাথায় রেখো। তো মহার্ঘ ভাতাটা হচ্ছে হলো কি? জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায় তখন এই মহার্ঘ ভাতাটা দেওয়া হয়। কেমন? আচ্ছা, এবার দেখো আপ্যায়ন ভাতা, তারপর ভ্রমণ ভাতা, কমিশন দিলেও কি হয়? আমাদের আয় হয়, ঠিক আছে? আর এই প্রভিডেন্ট ফান্ডের এটা আমরা পরে বুঝাচ্ছি। তাহলে এই যেগুলো, এই যে মজুরি, ওভারটাইম, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, আপ্যায়ন ভাতা, ভ্রমণ ভাতা এবং কমিশন, এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের জন্য উপার্জন। এবার দেখো কোনগুলো কর্তন। এই কর্তনগুলো একটু দেখো। কর্তনগুলো কি? কর্তনগুলো হচ্ছে হলো অগ্রিম মজুরি বা বেতন কর্তন। মনে করো তুমি আগের থেকে অগ্রিম মজুরি বা বেতন নিয়ে রাখছো, তাহলে মাস শেষে তো তোমার ওই টাকাটা তোমার কাছ থেকে কেটে রাখবে, তো এটা তোমার জন্য একটা কর্তন। বীমা তহবিল এবং যৌথ বিমায় কর্তন, হ্যাঁ, এটা কিন্তু একসঙ্গে, বীমা তহবিল এবং যৌথ বিমায় কর্তন। কল্যাণ তহবিল একটা কর্তন। আয়কর, সরকারকে আয়কর দিলে আমাদের টাকা কি কেটে নিয়ে যায় সরকার, তো এটা আমাদের জন্য একটা কর্তন। গৃহ ঋণ, গৃহ ঋণ নিয়েছিলাম আমরা, সেই বাবদ আমাদের একটা টাকা কেটে নিচ্ছে। এবার হচ্ছে হলো প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডের এই ফান্ডাটা আমি একটু পরে বুঝাচ্ছি। তো আই হোপ বুঝতে পারছো, এখানে কিন্তু উপার্জন বেশি আর কর্তন কিন্তু মাত্র এই কয়টা কি? অগ্রিম মজুরি ও বেতন কর্তন, বীমা তহবিল ও যৌথ বিমায় কর্তন, কল্যাণ তহবিল, আয়কর, গৃহ ঋণ কর্তন, এগুলো হচ্ছে কর্তন। এখন এখানে যে কয়টা উপার্জন আছে আর যে কয়টা কর্তন আছে এর বাইরে তোমার আর লাগবে না, তুমি চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এবার আসো এই যে বক্সটা, এখানে আমি একটা বক্স আঁকাই দিই। তো এই যে বক্সটা, এই বক্সটা বোঝার পরে তোমার আর ইনশাল্লাহ এই প্রভিডেন্ট ফান্ডের ঝামেলা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো আমার সঙ্গে একটু খেয়াল করো, দেখো কি বলছে? প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান এক প্রকারের উপার্জন, ঠিক আছে? উপার্জন আসবে, মানে একবার উপার্জনে আসবে আর একবার কর্তনে আসবে। আর কর্মীর দান শুধুমাত্র কর্তনে আসবে। তো আমি যদি সহজ করে এই জিনিসটা তোমাদের বুঝাই দেই, এখানে মনে রাখবা প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড বেসিক্যালি একটা কর্তন। এটা একটা কি মূলত বলো? এটা হলো একটা কর্তন, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ড একটা কর্তন। কর্তন মানে কি? টাকা কেটে নেয়। প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিল বাবদ আমাদের উপার্জন থেকে এই টাকাটা কেটে নেয়। এখন অঙ্কে অনেক সময় তোমার প্যাচ লাগাই কি, এই প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে দুই টাইপের। কয় টাইপের? মানে দুই ভাবে দেওয়া যায় বা দুই ভাবে দেওয়া হয়ে থাকে সাধারণত। একটা কে দেয়? একটা দেয় হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের যে কর্তন বাবদ যে টাকাটা, এই টাকাটা যদি তোমার, হ্যাঁ, কর্মীর দান হয়। কার দান? কর্মীর দান। এটা তো অবশ্যই কর্মীর দানই হওয়ার কথা, কারণ কর্মীর থেকেই তো এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কি কেটে নিবে, যেহেতু এটা তার একটা কর্তন, তার মানে এটা কর্মীর থেকে কাটবে। যদি কর্মীর থেকে কেটে নেয় প্রভিডেন্ট ফান্ডে বা প্রভিডেন্ট ফান্ডে কর্তন যদি বলে, তাহলে সেটাকে আমরা ধরে নিব কি? সেটাকে আমরা ধরে নিব হচ্ছে একটা কর্তন। একটা কি? কর্তন। একটু বুঝো কিন্তু, কেমন? আর এই প্রভিডেন্ট ফান্ডে যদি মালিক বা নিয়োগকর্তা টাকাটা দিয়ে দেয়, কে? মালিক বা নিয়োগকর্তা।
প্রভিডেন্ট ফান্ডে যদি মালিক বা নিয়োগকর্তা দিয়ে দেয়, দেখো প্রভিডেন্ট ফান্ডে তো মালিক বা নিয়োগকর্তা টাকা দেবার কথা না। এখন যদি প্রভিডেন্ট ফান্ডে মালিক বা নিয়োগকর্তা টাকা দিয়ে দেয়, এর মানে কি? এর মানে হচ্ছে হলো এটা একবার যাবে হলো উপার্জনে, হ্যাঁ একবার যাবে উপার্জনে প্লাস আর একবার যাবে হচ্ছে হলো কর্তনে। জিনিসটা বুঝো কিন্তু, এটা শুধু কর্তনে একবার যাবে, এটা একবার উপার্জনে আর একবার কর্তনে যাবে। জিনিসটা কি দাঁড়ালো? প্রভিডেন্ট ফান্ডের কথা যদি বলে চোখ বুঝে এটা হলো একটা কর্তন, চোখ বুঝে এটা হলো একটা কর্তন, টাকা কেটে নিছে। কিন্তু যদি এরকম কথা বলে যে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, মানে কর্মী দিছে, কর্মীই তো দিবে, তাহলে এটা একটা কর্তন। শুধু প্রভিডেন্ট ফান্ডে যদি কাটার কথা বলে তাহলে ওটা কর্তনে যাবে, যদি কর্মীর দান বলে তাহলেও কর্তন যাবে। শুধু প্যাচটা কখন? যখন এটা মালিক বা নিয়োগকর্তা তোমার টাকাটা দিয়ে দিবে। মালিক বা নিয়োগকর্তা যদি টাকাটা দিয়ে দেয় তখন সেটা একবার উপার্জনে যাবে, একবার কর্তনে যাবে। এর মানে কি? একবার উপার্জনে আর একবার কর্তনে নেওয়া মানে কি? জিনিসটা জিরো। ঠিক আছে? কর্তন কি উপার্জন থেকে কাটতে হবে? কাটতে বলতে কি বিয়োগ করতে বুঝাইছেন? জি, বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার আসি পরের স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, তোমাদের এখানের অনেকের একটু প্র্যাকটিসের বিষয় থাকতে পারে। ঠিক আছে, যে স্যার আমাদের আর একটু বেশি প্র্যাকটিস করা দরকার। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার আরেকটা ভিডিও, যেটা আমি এইচএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেডলি রেকর্ডেড ভিডিও বানাই রাখছি, ওইটা আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা একটু ওইটা দেখে নিও, কেমন? তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক ফায়দা হবে। তো আসো আমরা ঢাকা বোর্ড 2024 সালের এই গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নটা সমাধান করি, কেমন? একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ, বা প্র্যাকটিস হয়ে যাবে, কেমন? আর বেশি প্র্যাকটিসের জন্য আমার ওই রেকর্ড ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু তোমরা, কেমন? আমি এই লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিও ডিসক্রিপশনেই দিয়ে দেবো। ঠিক আছে, দেখো উক্ত মাসের আচ্ছা এটা আমরা পরে পড়তেছি। কদাগে কি বলছে একটু দেখি। কদাগে বলছে ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করো। ওভারটাইম বেতনের পরিমাণ, তাহলে আমরা আগে লিখি ওভারটাইম বেতনের সূত্রটা কি। চলো আমরা আগে একটু কদাগ দিয়ে লিখি ওভারটাইম বেতন। ওভারটাইম বেতন সমান সমান উপরে লিখবা হচ্ছে হলো স্বাভাবিক স্বাভাবিক না লিখে এখানে স্বাভাবিক লেখা থেকে প্রকৃত লিখলে ভালো হয়। প্রকৃত মজুরি ডিভাইডেড মোট কর্মঘণ্টা গুণ 2 গুণ ওভারটাইম সময়। ওভারটাইম বেতন বললে তোমরা এই সূত্রটা একটু লিখবা, কেমন? আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে কি আছে? প্রকৃত মজুরি। তো দেখো আমরা দেখি প্রকৃত মজুরি কি আছে। প্রকৃত মজুরি বা এখানে প্রকৃত বেতনের কথা বলছে, বেতন বলবো। তো প্রকৃত বেতন 12,000 টাকা। এখানে দেখো, এখানে কিন্তু দুইজনের, একজনের নাম হলো এ আর একজনের নাম হলো বি, বুঝো কিন্তু। তাহলে যেহেতু দুইজনের, সেহেতু আমরা এখানে দুইজনেরটাই লিখবো এখানে এ, আর একটা লিখবো কি বি। অলরাইট, আচ্ছা দেখো, আচ্ছা ওরা যেহেতু বেতন বলছে, তাহলে তো আমরা মজুরি না বলে আমরা বেতন বলাটাই সব থেকে বেশি উপযুক্ত হবে। তাহলে আমরা লিখবো প্রকৃত বেতন, মানে আসল বেতন কয় টাকা। এখন যদি আমরা দেখি মূল যে বেতন বা প্রকৃত যে বেতন, সেটা এর কত? 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত টাকা? 12,000 টাকা, এর 12,000। আর বির কত?
বির হচ্ছে হলো 14,000 টাকা। আচ্ছা, মোট কর্মঘন্টা, তারা টোটাল কাজ করছে কত ঘন্টা, ঠিক আছে। তো আমরা একটু অঙ্কের ভিতরে যদি দেখি, দেখো এখানে বলছে উক্ত মাসে স্বাভাবিক কর্মঘন্টা ছিল 200 ঘন্টা। স্বাভাবিক কর্মঘন্টা একটু খেয়াল করো, স্বাভাবিক কর্মঘন্টা ছিল কত, 200 ঘন্টা। কেমন, তাহলে তারা স্বাভাবিক কত ঘন্টা কাজ করছে, প্রত্যেকেই 200 ঘন্টা করে কাজ করছে। গুণ, এখন দেখো তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার এই 2 দিয়ে কেন গুণ দিলাম, বা 2 থেকে কেন গুণ দিতে হবে, এটা কি সূত্রের 2 না কি? ঠিক আছে, তো দেখো অঙ্কের ভিতরে দেখো একটা তথ্য দেওয়া থাকে, এটা সবসময় দ্বিগুণই থাকে, সেটা হলো কি ওভারটাইম বেতনের বেতন, ওভারটাইম যে বেতন, ঠিক আছে, অতিরিক্ত যে সময়টা কাজ করছে, এটা হলো স্বাভাবিক বেতনের দ্বিগুণ। দ্বিগুণ মানে কি 2 গুণ, দ্বিগুণ মানে 2 গুণ, দ্যাটস ওয়াই আমরা 2 দিয়ে গুণ করছি। দ্বিগুণ মানে কি 2 গুণ। কেমন, আচ্ছা, এই জন্য আমরা প্রত্যেকটা সূত্রে কত দিয়ে গুণ দেব, এখানেও 2 দিয়ে গুণ দেব, এখানেও 2 দিয়ে গুণ দেব, বুঝতে পারছো। এবার দেখো গুণ ওভারটাইম সময়, গুণন কি সময়, ওভারটাইম সময়। ওভারটাইম মানে কি অতিরিক্ত কত সময় তারা কাজ করছে, এটা আমাদের অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। তো দেখো ওভারটাইম ঘন্টা, ওভারটাইম ঘন্টা কত ঘন্টা, একজন করছে 20 ঘন্টা, বিও করছে কত 20 ঘন্টা, তাহলে এও 20 ঘন্টা কাজ করছে, বিও 20 ঘন্টা কাজ করছে। কি কাজ করছে, ওভারটাইম মানে অতিরিক্ত সময় কাজ করছে। তাহলে অতিরিক্ত সময় কি, আমরা এটারে 20 দিয়ে গুণ দিব, 20 ঘন্টা, এখানেও লিখবো কত 20 ঘন্টা। এবার আমাদের একটু গুণ দিতে হবে, ঠিক আছে, গুণ ভাগ করতে হবে, সেটা কি 12,000 ভাগ 200 গুণ 2 গুণ 20 করলে হয় 2,400। 14,000 ভাগ 200 গুণ 2 গুণ 20, 2,800। ঠিক আছে, 2400 আর 2800, উত্তর কত আমরা যদি দেখি, এই 2400 আর 2100 কেমনে হয়। এখানে কি বিও কি 20 ঘন্টা কাজ করছে না কয় ঘন্টা কাজ করছে, একটু দেখে নি, দাঁড়াও। প্রিন্টিং মিস্টেক, এটা হবে 15 ঘন্টা। এটা হবে 15, অলরাইট, 15 ঘন্টা। বি কাজ করছে ওভারটাইম কত ঘন্টা, 15 ঘন্টা। তাহলে আমাদের এখানেও কি 20 ঘন্টা না 15 ঘন্টা, 15 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার একটু ক্যালকুলেশন করি। প্রশ্নে ভুল ছিল, বুঝছো, 2100। তাহলে একটার উত্তর হচ্ছে হলো কত টাকা, 2400 টাকা, আর একটার উত্তর হচ্ছে হলো 2100 টাকা, যেটা আমাদের উত্তর মিলে গেছে। এই যে 2400 টাকা 2100 টাকা। প্রশ্নের খদাগে কি বলছে, কর্মচারীদের মোট বেতনের পরিমাণ, এখানে কিন্তু কি বলছে বলো, মোট বেতনের পরিমাণ, কিসের পরিমাণ, মোট বেতনের পরিমাণ। তাহলে মোট বেতন মানে কি, মোট বেতন মানে হলো মোট উপার্জন, কি মোট উপার্জন। আমি একটু তোমাদের রিভাইজ দিয়ে দিই, এটা আলোচনা করে দিলেই হয়, কিন্তু তারপরে একটা অঙ্ক একটু করাই দিই তোমাদের, কেমন।
নাম কি তাদের? একজনের নাম এ, একজনের নাম বি। এর টাকা এখানে লিখবো আর বি এর টাকা এখানে লিখবো, আর এখানে লিখবো মোট টাকা। প্রশ্নে বলছে মোট বেতনের পরিমাণ নির্ণয় করো, কর্মচারীদের মোট বেতনের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলো আমরা মোট বেতনের পরিমাণ নির্ণয় করি। ঠিক আছে, মোট বেতনের পরিমাণ নির্ণয়। আচ্ছা, মোট বেতনের পরিমাণ নির্ণয়। আমি মানে একটা জিনিস চিন্তা করে হাসি মাঝে মাঝে, যে অনলাইনে মানে স্যারদের দেখি মানে পিঞ্চ কথাবার্তা বলার যে একটা বিষয়। হ্যাঁ, এই যে তোমরা পড়তেছো, কার চ্যানেলে কে কয়জন পড়তেছে, সবাই নিজের চ্যানেলে নিতে চায়, সবাই নিজের চ্যানেলে অডিয়েন্স রাখতে চায়, এটা স্বাভাবিক। হ্যাঁ, সবাই রাখতে চাবে, আমরাও চাই। কিন্তু এই খোঁচাখাচি করা এই চ্যানেলে ডাইরেক্ট কিছু বলে না, বুঝতে পারছো, ইনডিরেক্টলি বলে। এতে ইনডিরেক্টলি বলা এটা মনে হয় গিবাত না, ঠিক আছে, ইনডিরেক্টলি বলে। বুকের পাটা থাকলে ডিরেক্টলি বলতে হবে, আর ইনডিরেক্টলি বলা লাগতেছে এর মানে বুঝতে হবে যে হয় বুকের পাটা নেই, তা নাহলে আপনি ভুলভাল বলতেছেন। ঠিক আছে, আর এই জিনিসটা দেখছি এগুলো যারা করে তাদের ধ্বংস অনিবার্য। হয়তোবা শুনতে অনেক কষ্ট লাগতেছে, বা তোমাদের মনে হইতে পারে যে স্যার আপনি হঠাৎ করে অনলাইনের অন্যান্য সাবজেক্ট, আমি কারো নাম মেনশন করে বলতেছি না, বাট কয়েকটা পোস্ট সামনে আসে তো, ঠিক আছে, আর অনলাইনে পড়ানোর সুবাদে অনেকের ক্লাস দেখতে হয়। হ্যাঁ, এইটা আর কি। তো খুব খারাপ লাগে এই জিনিসটা, ঠিক আছে, মানে খারাপ লাগে যে স্যার সে সহ্য করতে পারতেছে না, তার ভিতরে কোনো ধৈর্য সহ্য নাই, অথচ একজন মানুষের ভালো দেখলে তার জন্য আরো দোয়া করতে হয়। আর আমাদের মনে আসলে এত পরিমাণ হিংসা, এত পরিমাণ নষ্ট হয়ে গেছি আমরা, স্যাররাই নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ নষ্ট হয়েছে যে একটা পাবলিক প্ল্যাটফর্মে পর্যন্ত আরেকজনের নিয়ে জেলাসি করতেছে। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে, জেলাসি করার কিছু নাই বাবা। অন্যের ভালো দেখে যদি তোমার জলে, তুমি তো প্রথমত জোনাকি পোকা হয়ে গেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাকে যে নিয়ামত দিছে, সেই নিয়ামতটা তুমি দেখা কষ্ট পাচ্ছ। আর তোমার নিজের নিয়ামত বা আল্লাহ তোমার যা দিছে ভালো ভালো, সেইগুলোর দিকে তোমার কোনো সেই সব বিষয়ে তুমি সন্দিহান, হ্যাঁ, তোমার খেয়াল নাই, তুমি অবহেলা করতেছো। এই জন্য স্যাররাই ঠিক নাই, আর তোমাদের কি বলবো বলো, বুঝছো, আমরা যারা পড়াই আমরাই ঠিক নাই, বুঝছো, আমরাই ঠিক নাই। হ্যাঁ, এইটা খুবই খারাপ। আমার অফলাইনে যে কোচিং আছে, বা আমি যে বিভিন্ন জায়গায় পড়াই, খুলনায় অনেক বড় বড় কোচিং সেন্টারও আমি ক্লাস নেই বা নিছি। তো আমার নিজেরও একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে। মানে আমার প্রতিষ্ঠানে এনভায়রনমেন্ট হচ্ছিল কে কি করলো দেখবাই না, যা আল্লাহর রিজিকে লাগছে, যে কয়টা রিজিক মানে তো আর শুধু খাবার দাবার না, তুমি কয়টা স্টুডেন্ট পড়াবা, তুমি কি জামা পরবা, তোমার হেলথ কতটুকু ভালো থাকবে, তোমার টাকা পয়সা কত দূর হবে, ঠিক আছে, হ্যাঁ, সব রিজিকের ভিতরে সব কিছু পড়ে। তা আমার স্টুডেন্ট কয়টা, আমার অডিয়েন্স কয়জন হবে, এটাও তো আমার রিজিক। আমি তো আল্লাহর কাছ থেকে এটা নিয়ে আসছি, তো রিটেন আমি তো শুধু চেষ্টা করতে পারবো, এছাড়া তো আমার কিছু করার নাই। হিংসা করার, এখন আমি যদি এনে বসে হিংসা করে বুকের ভিতরে আগুন জ্বালাই, হ্যাঁ, এতে কি হবে, নাকি কার ক্ষতি? আর এটা দেখি একটু বড় বড় প্ল্যাটফর্ম এরা এইসব করে বেড়ায়, খোসা খাসি পিঞ্চ। আর আপনি আপনার কাজ করেন না রে ভাই, কে কি করতেছে, কার চ্যানেলে কে কি করতেছে, ওই আবার লেহে বিশাল এরা কবিতা লেহে থুয়ে দিছে। মানে এটা যে জেলাসির জন্য করতেছে এটা বুঝতেছে না, যে লোকজন যে মানে চালাক লোকদের সমস্যা কি, চালাক লোকের সমস্যা হলো, চালাক লোকের প্রবলেম হচ্ছে হলো সে সবকিছু বোঝে, কিন্তু তার চালাকি যে সবাই বোঝে এইটাই সে খালি বোঝে না, আর সব বুঝে। চালাক লোকের চালাকি যে সবাই বুঝে, চালাক শুধু এইটাই বুঝে না, ঠিক আছে। তো এই খোঁচাখাচি করে আসলে জীবনে কিছু হয় না, এটা করলে ধ্বংস অনিবার্য, ঠিক আছে। মানুষের জন্য দোয়া করতে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে, দোয়া করলে ফেরেশতারা দোয়া করবে, হ্যাঁ, এটা আল্লাহ আরো বারাকা দিবে। কখনো মানুষের নিয়ে হিংসা করবা না, নেভার এভার। তোমরা যারা আমার স্টুডেন্ট, কোনোদিন কোনো চ্যানেলের সঙ্গে, কোনো চ্যানেল, কোনো স্যারের সঙ্গে কোনো কম্পেয়ারই করতে যাবা না। ভালো না লাগলে, তোমার যে জায়গা ভালো লাগে তুমি সে জায়গা, তোমার আটকাই শিখে, ঠিক আছে। আর জীবনে কোনদিন করবা না, তাইলে তুমি পার্সোনালি হ্যাপি থাকবা, ভালো থাকবা, তোমার লাইফটা সুন্দর হবে। কোনোদিন খোঁচাখাচি করবা না, যে প্রফেশনেই থাকো না কেন,
খোঁচাখাচি নাই কোনো, ঠিক আছে, নিজে যা পারি তাই আলহামদুলিল্লাহ। আসো, মোট বেতনের পরিমাণ নির্ণয়। তো এখন দেখো মোট বেতনের পরিমাণ, বেতন আমরা এখানে উপার্জনগুলো নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে উপার্জন সমূহ। এই যে উপার্জন সমূহ, এই উপার্জনের ভিতর কি কি আছে আমরা যদি একটু দেখি। বেতন আছে, বেতন কত? 12,000 আর 14,000। আগে লিখে ফেলি চলো। ছাব্বিশ হাজার, দুইটা যোগ দিয়ে বসাই দিব 26,000। মোট টাকার ঘরে এই দুইটা টাকা যোগ দিয়ে মোট টাকার ঘরে বসাই দেব, এ আর বির টাকা যোগ দিয়ে মোট টাকার ঘরে বসাই দেব, গেল বেতন। এরপরে কি আছে? বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কত পার্সেন্ট? 30%, 30%, ঠিক আছে। মূল বেতনের 30%, 30%। এখন দেখো এই যে বাড়ি ভাড়া ভাতা, এই যে পার্সেন্টেজ দেওয়া থাকে, দেখো এই যে অঙ্কে অনেক পার্সেন্টেজ দেওয়া আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, সব পার্সেন্টেজ। এই যত পার্সেন্টেজ দেওয়া থাকবে মনে রাখবা, সব পার্সেন্টেজ অলওয়েজ মূল বেতন বা মূল মজুরির উপর ধার্য হবে। যত শতকরা, যত পার্সেন্টেজ অলওয়েজ মূল বেতন ও মূল মজুরির উপরে, ঠিক আছে। এজাবুর চৌধুরী, আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ টু বাবা। আচ্ছা আসো, তো দেখো বাড়ি ভাড়া ভাতা, তাহলে চলো আমরা লিখে নিই বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা কত পার্সেন্ট? 30%। আর বিয়েরও কত? 30%। তাহলে 12,000-এর 30%, 14,000-এর 30%। আল্লাহ মাউজানে পার্সেন্টেজে ভুল আছে কিনা, ভুল থাকলে পুরো অঙ্কই লাস্টে মেলবে না। আল্লাহ ভরসা, আল্লাহর নামে শুরু করলাম। দেখি 12,000-এর 30% করি, 3,600। 14,000-এর 30% করি, 4,200। 4,200 4,200 প্লাস 3, 7,800। এই দুইটা যোগ দিলে হয় 7,800, ঠিক আছে। বাড়ি ভাড়া ভাতা। এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে হলো মহার্ঘ ভাতা। এটাও আমাদের জন্য একটা উপার্জন। একটু আগে কিন্তু এই যে এগুলো কিন্তু উপার্জন, একটু আগে কিন্তু শিখাইছি আপনাদের, ঠিক আছে। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা কার সঙ্গে? এটা হচ্ছে হলো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এমসিকিউতে আসে কিন্তু, একটু পরে এমসিকিউ সলভ করাবো ইনশাল্লাহ আপনাদের। ওভারটাইম, সরি, মহার্ঘ ভাতা কত? 15%, 15%। সব হবে কিন্তু মূল বেতনের উপরে, সব হবে মূল বেতনের উপরে, ঠিক আছে। হিসাব বিজ্ঞান পরীক্ষায়, হিসাব বিজ্ঞানের পরীক্ষার সময় হিসাব বিজ্ঞানের খাতায় মার্জিন টানতে হয় না, বুঝছো? কত পার্সেন্ট দেখলাম? 15%, 15% ওভারটাইম, সরি মহার্ঘ ভাতা। তাহলে 12,000 এর 15%, 1,800। 14,000 এর 15%, একবার করে ফেলবা, ঠিক আছে। 2,100। 2,100 প্লাস 1,800, 3,900। এবার দেখো ওভার টাইম, এটাও আমাদের জন্য কি একটা উপার্জন, এটাও আমাদের জন্য কি একটা উপার্জন। এই 4টা উপার্জন। তাহলে ওভার টাইমটা আগে লিখে ফেলি। ওভার টাইম, ওভার টাইম, ওভার টাইম কত? আচ্ছা ওভার টাইম তো আমরা কত আগেই নির্ণয় করছি, তাই না? ওভার টাইম এই যে কত কত ছিল? 2,400 ছিল এর, আর বির ছিল হলো 2,100। 2,400 আর 2,100 কেমন?
4,500। আর কোনো উপার্জন আছে? না, নাই। এবার এই সবগুলো আমরা যোগ দিব, ঠিক আছে? 12,000 প্লাস 3,600 প্লাস 1,800 2,400 19,800। 14,000 4,200 প্লাস 2,100 প্লাস 2,100 22,400। 4,500 প্লাস 3,900 প্লাস 7,800 প্লাস 26,000 42,200। আগে উত্তরটা একটু মিলাইনি, দেখি 42,200 আসছে কিনা। এটা হলো মোট উপার্জন। আমাদের প্রশ্নে মোট উপার্জন বের করতে বলছে, এটা হলো আমাদের মোট উপার্জন। কত? 42,200। 42,200, যে উত্তর মিলছে। ওয়াও! এখন তো উত্তর মিলাই ফেলছি। হ্যাঁ, নাম তো শোনাই হোগা, মোদের বিদ্যালয়। ইয়া, উত্তর মিলে গেলে একটা শান্তি পাই, বুঝছো? আর চশমাটা যতক্ষণ না পড়তে পারি ততক্ষণ মনের ভিতর একটা কষ্ট ফিল করি, ঠিক আছে? আচ্ছা, জের সম্পূর্ণ টানতে হবে। জের হলো তোমরা এরকম দুইটা দুইটা করে টেনে দিবা, ঠিক আছে? ওইটা আরো বেশি ভালো হয়। এবার দেখো কি বলছে, কর্মচারীদের মোট কর্তন ও নিট বেতন নির্ণয় করে। এখন দেখো, এই নিট বেতনের একটা সূত্র কিন্তু আমি তোমাদের লেখাই দিচ্ছি। এই যে নিট বেতন। নিট বেতন মানে কি? মোট উপার্জন মাইনাস মোট কর্তন। এই যে আমি এটা কিন্তু স্টার দিয়ে রাখছি, এটা একটু মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? স্যার, অঙ্কে যদি কোনো এন্ট্রি ভুলে যাই, ফেলে কি অঙ্ক নাম্বার পাবো? হ্যাঁ, অবশ্যই নাম্বার পাবা। অঙ্ক না মিলাইতে পারলেও নাম্বার পাবা, ঠিক আছে? স্যার, বেতন বিবরণী তৈরি করতে হলে কি টাকার ঘর দিয়ে নাকি বিবরণী ছক দিলেই হবে? টাকা বিবরণ দিলেই হবে, ঠিক আছে? এটা অনেকে রেজিস্টার ছকে করে, রেজিস্টার ছকে করার দরকার নেই, এইভাবে করবা, সহজে হয়ে যাবে, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ড উপার্জনের এনে, কারণ প্রভিডেন্ট ফান্ড তো কর্তন। এখানে প্রভিডেন্ট ফান্ড কি এখানে বলছে নিয়োগকর্তা দিছে? বলো, প্রভিডেন্ট ফান্ড নিয়োগকর্তা দিছে, তা কি বলা হয়েছে? প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দিত তখন আমরা এই যে এটা তো লিখে দিছে, এই যে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দেয় তখন একবার উপার্জনে একবার কর্তনে আসবে। আর আমাদের প্রশ্নের দিকে খেয়াল করো, প্রশ্নে এখানে কি বলছে কোথাও যে এই যে এখানে কি, এই যে দেখো প্রভিডেন্ট ফান্ড, এখানে প্রভিডেন্ট ফান্ড বলা আছে, শুধু কি বলা আছে? প্রভিডেন্ট ফান্ড। বাট এখানে কিন্তু পাশে কি বলছে যে নিয়োগকর্তার দান। বুঝতে পারছো যে প্রশ্নটা করছো, একটা গুড প্রশ্ন করছো, ভালো প্রশ্ন করছো, বাট এটা আসবে না, এটা শুধুই কর্তনে আসবে, কারণ এটা শুধু প্রভিডেন্ট ফান্ড। আমি কি বলছি? শুধু প্রভিডেন্ট ফান্ডের একটা কি কর্তন, শুধু প্রভিডেন্ট ফান্ড একটা কি কর্তন। তার মানে এটা কোনো অবস্থাতেই কি এই উপার্জনের ভিতর আসবে না। তো চলো, এখানে কিন্তু দুইটা জিনিস নির্ণয় করতে বলছে, একটা হলো মোট কর্তন আর একটা হলো নিট বেতন। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। মোট কর্তন ও নিট প্রদেয় বেতন নির্ণয়।
এটা রেজিস্টার ছকে করা লাগে না, এইভাবেই করবা। আমার রেজিস্টার ছকের ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখবা, ঠিক আছে? রেজিস্টার ছকের ভিডিও দেওয়া আছে, এটা দেখবা, ঠিক আছে? অলরাইট, এটা তোমরা রেজিস্টার ছকেও করতে পারো, বাট ওটা দরকার, এটা ফাও প্যাচের, ওটা দরকার নাই, তোমরা এইভাবেই করো, সহজভাবে করো, কেমন? আচ্ছা, তাহলে প্রথমে বের করো মোট কর্তন। এখন দেখি অঙ্কের ভিতরে কি কি কর্তন আছে। অঙ্কের ভিতর কর্তন আছে এই যে একটা প্রভিডেন্ট ফান্ডে কর্তন, আর এটা হলো কল্যাণ তহবিলে চাঁদা। তাহলে লেখো প্রভিডেন্ট ফান্ডে কর্তন, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা লিখি। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা কত? 10%। 10%, যত পার্সেন্ট সব কি মূল মজুরি বা মূল বেতনের উপরে। তাহলে 12,000-এর 10% করলে হয় 1200, আর 14,000-এর 10% করলে হয় 1400, ঠিক আছে? 14,000-এর 10% করলে হয় 1400, তাহলে 1200 আর 1400, 2,600। আর একটা হলো কল্যাণ তহবিলে চাঁদা। আর অবশ্যই আমি নিচে যে দুইটা ভিডিওর লিংক দিয়ে দিব এটার ডেসক্রিপশনে বা কমেন্টে, অবশ্যই ওই ভিডিও দুইটা বা ওই সৃজনশীল দুইটা প্র্যাকটিস করো। কিছু না হইলে ওই সৃজনশীল দুইটা তুমি নিজে প্র্যাকটিস করো। ওই দুইটা করলে আর এই অঙ্ক করলে বেসিক সহ তোমার আর কিচ্ছু বাকি থাকবে না, এবং 10 মার্ক তুমি গ্যারান্টেড পাবে, এর বাইরে আসবে না, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু আসবে না, কিচ্ছু লাগবে না, এই যা করাইলাম ইনাফ। আচ্ছা দেখো, কল্যাণ তহবিলে চাঁদা কত? 5%। 5%, তাহলে 12,000-এর 5% করলে হয় কত? 600 টাকা। আর যদি 14,000-এর 5% করি তাহলে হয় কত? 1400 অর্ধেক 700, তাহলে 12 আর 1300। অঙ্কে ভালো মতন খেয়াল করে, অঙ্কে কি আর কোনো কর্তন আছে? এই অঙ্কে কিন্তু এই দুইটাই কর্তন, এই দুইটা মাত্র কর্তন, কেমন? এই দুইটা কর্তন, অঙ্কে কিন্তু আর কোনো কর্তন নাই। অলরাইট, আচ্ছা, তো কর্তন দুইটা যেহেতু নিয়ে ফেললাম, সো করলো, চলো কর্তন দুইটা যোগ দেই। বারো আর 6 1800, 2100, 3,900। দেখো, এটা হলো আমাদের এটা কি আমাদের মোট কর্তন। এটা তো গেল আমাদের প্রথমে মোট কর্তন। এবার কি বের করতে হবে? নিট প্রদেয় মজুরি, নিট প্রদেয় বেতন। তাহলে আমরা এখানে লিখব নিট প্রদেয় বেতন সমান সমান, আমরা সূত্র কি জানি? নিট প্রদেয় বেতনের মোট উপার্জন মাইনাস মোট কর্তন। মোট, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, এখনই এমসিকিউ শুরু করব। মোট উপার্জন মাইনাস মোট কর্তন, এই যে কর্তনগুলো, এই যে মোট উপার্জন মাইনাস মোট কর্তন, এই মোট কর্তন কিন্তু এই যে আমরা অলরেডি বের করছি, কর্তনগুলো যোগ দিয়ে মোট কর্তন। এবার কি লাগবে? মোট উপার্জন। মোট উপার্জন কিন্তু অলরেডি আমরা এই যে এই দেখো এই পাশে নির্ণয় করছি, এই যে মোট উপার্জন। তাহলে এই মোট উপার্জনের এই যে টাকাগুলো, এই টাকা থেকে আমাদের এই কর্তনের এই টাকাগুলো বিয়োগ দিলেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে একটা কাজ একটু করা দরকার, সেটা হলো এটা একটু ছোট করে লিখি, মোট কর্তন, ঠিক আছে? কর্তনটা একটু ছোট করে লিখলাম, এই যে মোট কর্তনের এই কর্তনটা। এবার এখানে লিখবো হচ্ছে মোট, বা এখানে লিখবো উপার্জন।
এখন উপার্জন ছিল কত টাকা, যদি একটু খেয়াল করি প্রশ্নের দিকে, উপার্জন ছিল কত টাকা? উপার্জন ছিল 19,800, 22,400, 19,800, 22,400, রাইট। আর একটা কি আছে? 42, পশ্চিম এইদিকে সোজা, 42,200। রাকিব দরজাটা চাপাই দিও ভাই। 42,200, এই দুইটা যোগ দিয়ে হয় কত? 42,200, রাইট। এবার আমরা চাইলে এইগুলো হ্যাঁ তোমার হচ্ছে মাইনাস ফিগারে দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এগুলো কি করব, বিয়োগ করব। প্রত্যেকটা মাইনাস ফিগার দিয়ে দিলাম, রাইট। তাহলে এবার কি হলে এই উপার্জন থেকে এই কর্তনগুলো আমরা কি করলাম, বিয়োগ করলাম। আর এখানে আমার জায়গা নাই, আমি একটু বাইরে লিখতেছি, তোমরা লিখে দিও বাদ, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো যে এই টাকা থেকে এবার এই টাকাটা আমরা বিয়োগ করলে উত্তর পেয়ে যাব, কারণ এই যে আমরা সূত্র লিখে ফেলছি। তার মানে আমরা এবার বিয়োগ করব হচ্ছে 19,800 মাইনাস 1,800, বিয়োগ করলে হয় কত? 18,000। এবার কি করব, এই 22,400 থেকে এই 2100 বিয়োগ করব, 20,300। আবার মোট 42,200 বিয়োগ 3,900, 38,300। ঠিক আছে, উত্তর কত আমরা একটু দেখি। 38,300 আমাদের উত্তর আসছে, 38,300। তার মানে উত্তর মিলে গেছে। কেমন? আচ্ছা বুঝতে পারছো? চলো আমরা এমসিকিউতে চলে যাই। কেমন? কারো কোনো কোশ্চেন আছে? এই কোশ্চেনটা আমরা সলভ করলাম, ঢাকা বোর্ড 2024। এই হলো সলভগুলো। এবার হচ্ছে দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করি। চলো যদিও এই অধ্যায় থেকে এমসিকিউ খুব কম আসে, তোমরা শিওর থাকবে যে অধ্যায় থেকে 10 মার্কের একটা সৃজনশীলই আসবে। কেমন? একটা সৃজনশীলই আসবে। তবে মানে এখানে সৃজনশীল না আসে, মাঝে মাঝে এমসিকিউ আসে, কিন্তু খুব কম আসে। তারপরেও যেগুলো আসবার মতন আমি চলো প্র্যাকটিস করাই দিচ্ছি, আসলে এগুলোই আসে ইনশাল্লাহ। তো দেখো কি বলছে, শ্রমিকদের প্রদান করা হয় কি, শ্রমিক যারা কি শ্রম দেয়, শ্রমিকরা কি শ্রম দেয়, শ্রমিকরা হচ্ছে হলো শারীরিক শ্রম দেয়, আর যারা কর্মকর্তা তারা কি দেয়, মানসিক শ্রম দেয়। তো শ্রমিকদের কি দেওয়া হয়, শারীরিক শ্রমের বিনিময়ে মজুরি দেওয়া হয়, যেমন হচ্ছে যারা দিন মজুর বা যারা রিক্সা চালক আছেন, ঠিক আছে। তো আর একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে হলো মানুষের প্রফেশন নিয়ে কখনো জাজ করবা না। কেমন? কোনোদিন প্রফেশন নিয়ে জাজ করবা না। লাইফে যত ছোট থেকে ছোট কাজই হোক না কেন, অলওয়েজ দেখবা একটা চা বিক্রি করে, ঠিক আছে। এই যে আমি ইন্ডিয়ায় গেছিলাম যখন, তখন ওই যে স্টারবাকের যে আমি শখ করেই গেছিলাম। আমি মনে করছি ওদের দাম মনে হয় প্রাইস মনে হয় অনেক, মোটামুটি আমাদের দেশের মতনই 300, 400, 500 টাকাই ওদের ওইখানে কফি পাওয়া যায়। আরো দামি কফিও আছে, ওটা মোটামুটি এভারেজ 400-500 টাকার ভিতরেই তুমি মোটামুটি ওইগুলা, কিন্তু অনেক। দেখো একটা চা বিক্রি করে তারা $20 বিলিয়ন একটা কোম্পানি। তুমি যদি মনে করো ওই যে স্টারবাক, তারপর হচ্ছে আবার যদি বড় বড় কোম্পানি আছে, আরো যদি বলি ওই যে দেখবে ম্যাকডোনাল্ডস এর নাম শুনছো, এরা কি বিক্রি করে, ওই রুটি, পাউরুটি, বার্গার এগুলো বিক্রি করে। এই যে আমাদের ফুটপাতে যেগুলো বিক্রি করে, এরাও $20-30 বিলিয়ন। তুমি কি কাজ করতেছো এটা ডাজেন্ট ম্যাটার, তুমি যে কাজই করো না কেন সবসময় মনে রাখবা ওই কাজটা এমন ভাবে করবা। তুমি যদি জুতাও সেলাই করো, এমন ভাবে সেলাই করবা যাতে তোমার চাইতে বেস্ট কেউ সেলাই করতে না পারে। বুঝাইতে পারছি? আজকে এই যে বাটা কোম্পানি দেখবা একসময় বিজ্ঞাপন দিত মানুষকে যে ভাই আপনারা একটু জুতা পরেন, কারণ জুতা না পরলে ধনুষ্টঙ্কার হয়, ঠিক আছে, বা পায়ে রোগ হয়, ঠিক আছে, চর্মরোগ হয়। তো মূল বিষয় হচ্ছে হলো যে
তারা ওই জুতা বিক্রি করে আজকে দেখো মাল্টি ন্যাশনাল কোম্পানি দাঁড় করায় ফেলাইছে। সো কি করতেছো ডাজেন্ট ম্যাটার। তুমি পড়াচ্ছ, তুমি হয়তোবা দেখা গেলো ছোট একটা জব করতেছো, তুমি ফ্রিল্যান্সিং করতেছো, আজকে হয়তোবা তুমি সামান্য অল্প কিছু ডলার ইনকাম করো, একদিন তুমি তোমার যারা অবহেলা করে, যারা ছোট করে, তাদের তুমি কিনবা টাকা দিয়া, কিনবা বেটা, এত টাকা হবে তোমার একদিন। কিন্তু কাজ রে কখনো ছোট মনে। আর এই যে দেখো, এই যে আমরা এই যে এক্সাম্পল দিলাম একটা, যে রিক্সাওয়ালা, ঠিক আছে, আপনি করে বলবা, সালাম দিবা রিক্সাওয়ালারে। বাসায় যদি কাজের বুয়া আছে, কাজের বুয়ারা সালাম দিবা। আমার বাসায় কাজের বুয়া যখন আসে, আমি আগে সালাম দিই প্রত্যেক দিন, চেষ্টা করি দেবার, দুই একবার মিস হয়ে যায়, যে সবসময় যে পারি তা না, মিস হয়ে যায়, সালাম দিবা। তো এই রিক্সাওয়ালা কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করো, রাত 3টার সময় আমার ফ্যামিলির কেউ যখন অসুস্থ হয়ে পড়বে, তখন ওই রাস্তায় বের হয়ে মনে করো একটা ট্যাক্সি বা একটা ইজি বাইক বা একটা রিক্সার জন্য কিভাবে চাতক পাখির মতন তাকাই থাকা লাগে, ওই সময় একটা রিক্সাওয়ালার গুরুত্ব বোঝা যায়। এই যে যারা ম্যান হলে কাজ করে, তোমার ওই ড্রেনের কাজ করে, এরা যদি 1 মাস কাজ না করে, তুমি ওই যে ঘরে ওয়াশরুমে বসে তুমি তোমার প্লাস মাইনাস করো না, ওইটা তোমার নিজেরটা নিজেরই পরিষ্কার করতে হবে, এবং ভরে যাবে, ওটা পরিষ্কার করার কেউ থাকবে না। রাস্তা যদি 3 দিন ঝাড়ু না দেয়, ওই রাস্তায় দেখবা মানে আর তাকাইতে পারতেছে না। ওই যে রাতে দেখবা না, রাতে যে সিটি কর্পোরেশনেতে মহিলারা এসে বা পুরুষরা এসে কি করে, ওই যে দেখবা ঝাড়ু দেয়। এই জন্য কোনো কাজ ছোট না, কোনো কাজ ছোট না, কাজ সবটাই সমান, সবটাই সমান। বন্দুক কোনো বিষয় না, কে চালাচ্ছে এটাই হলো আসল বিষয়, ঠিক আছে, এই হলো মেইন বিষয়। তো আসো, তো মজুরি যেমনই হোক না কেন, বাবা যাই করুক না কেন, মজুরি পাক বেতন পাক, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা আসো, সঠিক উত্তর, হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশের শ্রম আইন, এটা সকল বোর্ড 2018 সালে আসছিল। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্য সময়, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্য সময়, সাপ্তাহিক মানে 1 সপ্তাহে কত ঘন্টা কাজ করবে। তো দেখো, আমরা জানি শুক্রবার ছুটি, 6 দিন আমরা কাজ করি, কয় দিন, 6 দিন। আর 6 দিনের প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ। কয় ঘন্টা করে কাজ, 8 ঘন্টা করে কাজ। 6 দিন কাজ করবে বাংলাদেশে, এবং প্রতিদিন কয় ঘন্টা, 8 ঘন্টা। তার 24 ঘন্টা 8 ঘন্টা দিবে, তাহলে 6টা 48 ঘন্টা, তার মানে গ সঠিক উত্তর। 48 ঘন্টা হলো স্বাভাবিক নির্ধারিত কার্য সময়। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিককে দৈনিক কত ঘন্টা কাজ করতে হয়? দৈনিক, এখানে কিন্তু বলছে কি, দেখো এখানে কিন্তু বলছে দৈনিক। দৈনিক মানে কি, প্রত্যেক দিন। প্রত্যেক দিন কয় ঘন্টা কাজ করতে হয়? প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করতে হয়। আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর, 8 বলে 8, ঠিক আছে, অলরাইট। আচ্ছা এবার আসেন জীবনযাত্রার ব্যয়, এই যে চলে আসছে অলরেডি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটি প্রদান করা হয়? মহার্ঘ ভাতা। এই যে একটু আগে পড়াইছি মহার্ঘ ভাতা। জীবনযাত্রার ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি দেওয়া হয়? তাহলে দেওয়া হয় হচ্ছে মহার্ঘ ভাতা। একজন কর্মচারী এপ্রিল মাসের মূল বেতন 45,000 টাকা, বুঝো। এই যে এইগুলো একটু খেয়াল করে দেখো, মূল বেতন কত টাকা? 45,000 টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করে 5 দিন। কয়দিন বিনা বেতনে ছুটি কাটছে? মানে সে তার ওই যে 5 দিন বিনা বেতন পাবে না, মানে সে যদি 5 দিন ছুটি নিছে, যে 5 দিন ছুটি কাটাইছে, ওই 5 দিন তাকে বেতন দেওয়া হবে না। ভোগ করে থেকে কত টাকা কর্তন করা হবে? তাহলে দেখো 45,000 টাকা হলো সে 45,000 টাকা হচ্ছিল সে কি পাবে। এটা হলো এপ্রিল মাসে। তাহলে এপ্রিল মাসে যেহেতু বলছে, মাসের কথা যেহেতু বলছে, 30 দিয়ে ভাগ। আর সে কতদিন এরকম? 5 দিন। তাহলে দেখো 45,000 টাকা পায় হচ্ছিল 30 দিন কাজ করে, মানে 1 মাস কাজ করে। 45,000 ভাগ 30 করলে হয় 1,500 টাকা। তাহলে 1,500 টাকা হলো দৈনিক, বুঝছো। তুমি কোথাও 45,000 টাকা বেতন পাও, কয়দিন কাজ করার ফলে? 30 দিন কাজ করা। 30 দিন শেষে তোমার বেতন দেয়। তাহলে 30 দিন পরে তোমার 45,000 টাকা দেয়। তাহলে প্রত্যেক দিনে তোমার বেতন কত টাকা? 1,500 টাকা। আর এই 1,500 টাকা করে তুমি 5 দিন পাবা না, কারণ এই 5 দিন তুমি বিনা বেতনে ছুটি ভোগ করছো। তাহলে এই 1,500 গুণ 5 দিলে হয় কত? 7,500 টাকা। সঠিক উত্তর ক। দেখি না সঠিক উত্তর কত? জি ক। নেক্সট কোশ্চেন আসি। কোন কর্মচারীর মাসিক মূল মজুরি 10,000 টাকা। তাহলে মজুরি কত টাকা? 10,000 টাকা।
ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে ওভারটাইম যে মজুরি সেটা স্বাভাবিক মজুরির কি হয়? দ্বিগুণ। ওভারটাইম সবসময় স্বাভাবিক মজুরির দ্বিগুণই হয়। স্বাভাবিক মাসিক কর্মঘণ্টা হচ্ছে 200 ঘন্টা। ওভারটাইম মজুরির হার কত টাকা? ঠিক আছে, আচ্ছা দেখো এখানে মাসিক মজুরি কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা সে পায় কয় ঘন্টা কাজ করে? 200 ঘন্টা কাজ করে। তাহলে 10,000 ভাগ 200 দিলে আমরা কি পাবো? এক এক ঘন্টার জন্য কত টাকা সেটা পাবো, কারণ 200 ঘন্টা কাজ করে সে 10,000 টাকা পায়। এখন এখানে বলছে কি ওভারটাইম মজুরির হার কত টাকা। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, গুণ 2, যেহেতু এখানে দ্বিগুণ বলছে সেহেতু 2 দিয়ে গুণ দেব। তাহলে দেখো 10,000 টাকা পায় হচ্ছে 200 ঘন্টা কাজ করে, তাহলে এক ঘন্টার জন্য কত? 10,000 ভাগ 200। তাহলে যে টাকাটা বের হবে ওইটা হলো মূল টাকা, ওই মূল টাকার দ্বিগুণ পাবে সে কি? ওভারটাইম, এই জন্য 2 দিয়ে গুণ। কেমন? আচ্ছা তো আসো 10,000 ভাগ 200 গুণ 2, 100 টাকা। সঠিক উত্তর খ। অলরাইট, আমার গল্পটি ফুরলো। এইচএসসি 25 ব্যাচ বেতন ও মজুরি 10 মার্কের একটা বন্দোবস্ত করে দিচ্ছি। খালি কমেন্টে যে ভিডিওটা দিব এটা একটু দেখিও, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। রাতে দেখা হবে, হয় আর্থিক বিবরণী, তা না হইলে অনুপাত বিশ্লেষণ, তা না হইলে ম্যারাথন এমসিকিউ ক্লাস নিয়ে। এখন এর পরে যে ক্লাসগুলো নিব প্রত্যেকটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট ক্লাস। তো দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।